ক্লাস 9-এ পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের স্থিতিস্থাপকতা বিষয়টি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে স্থিতিস্থাপকতা কাকে বলে। এটা পদার্থের একটি বিশেষ ধর্ম। সাধারণত কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশি দেখা যায়। কিন্তু সাধারণত আমাদের সিলেবাসে যেটা আছে, ক্লাস 9-এর সিলেবাসে যেটা আছে, সেটা সাধারণত কঠিনের স্থিতিস্থাপকতা ধর্ম নিয়ে আলোচনা করা আছে। তাই আমরা এখানে কঠিনের স্থিতিস্থাপক ধর্ম নিয়ে আলোচনা করব। স্থিতিস্থাপকতা এই ধর্মটি, পদার্থের এই ধর্মটি আমাদের কাছে একেবারে নতুন। এই ধর্মটি বোঝার জন্য আমরা প্রথমে কয়েকটি উদাহরণ দিয়ে দিই। ধরে নাও আমরা একটা রাবারের দড়ি ধরে টানছি, রাবারের একটা ব্যান্ড বা যে কোনো দড়ি ধরে টানছি, তাহলে কি হবে? দেখব দৈর্ঘ্যে বেড়ে গেল। এবার যেই দৈর্ঘ্যে বেড়ে গেল আমরা বল প্রয়োগ করা ছেড়ে দিলাম, সেটা আবার আগের আকার বা আকৃতিতে ফিরে এলো। এই যে কোনো পদার্থকে বাইরে থেকে যখন বল প্রয়োগ করছি, তার আকার বা আয়তনের একটা পরিবর্তন হচ্ছে। আবার বল, বাহ্যিক বলের প্রভাব কমিয়ে দিলে বা অপসারিত করলে সেটি আবার তার নিজের আকার বা আকৃতিতে ফিরে আসছে। এই যে ঘটনা, এই ঘটনার সাহায্যে আমরা স্থিতিস্থাপকতা ধর্ম ব্যাখ্যা করতে পারি। একটা ছবির সাহায্যে আমরা একটু বুঝে নিই এই স্থিতিস্থাপকতা ধর্মটি। ধরে নাও এই যে প্রথমে যে ছবিটি দেখেছি, এটা বল প্রয়োগের আগে। একটি বস্তু আছে, আমি বস্তুর ভেতর বা যে কোনো পদার্থের ভেতর দুটি বিন্দু নিয়ে নিয়েছি, এ এবং বি, এবং এ এবং বি এর মধ্যে আমি একটি দূরত্ব দেখিয়েছি। এবার দুদিকে বস্তুটিকে ধরে যদি টানা হয়, অর্থাৎ দুদিকেই বল প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? এই এ এবং বি এর মধ্যে একটি আপেক্ষিক সরণ ঘটবে, অর্থাৎ এ এবং বি উভয় একে অপরের থেকে সরে যেতে আরম্ভ করবে বল প্রয়োগের ফলে। এবার এর ফলে কি হচ্ছে? এর আকার বা আকৃতির একটা পরিবর্তন হচ্ছে। এই আকার বা আকৃতির পরিবর্তনকে বাধা দেবে এই পদার্থের ভেতরে আরেকটি বল, যে বলটি পদার্থের নিজস্ব ধর্ম, এবং এই বলটির সাহায্যে পদার্থ তার যে এই ধরনের বিকৃতি, এই যে আকার বা আকৃতির পরিবর্তন হওয়া বাহ্যিক বলের প্রভাবে, সেইটিকে পরিবর্তন করতে বাধা দেবে। এই যে পদার্থের নিজের আকার বা আকৃতি পরিবর্তন করতে বাধা দেওয়ার যে প্রচেষ্টার প্রবণতা, সেটা কিন্তু কম বেশি সমস্ত পদার্থের মধ্যেই আছে। কারোর মধ্যে কম থাকে, কারোর মধ্যে বেশি থাকে, তার উদাহরণ আমরা পরে পড়ব। কিন্তু এই প্রবণতাটিকেই বলা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা। এবার আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি একটু দেখে নিই। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের যদি চেষ্টা করা হয়, তাহলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনকে বাধা দিচ্ছে, অর্থাৎ বস্তুটি তার নিজস্ব আকার বা আয়তন বা উভয়ই ধরে রাখতে চাইছে, তো সেই প্রবণতাকেই বলা হচ্ছে। এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পাচ্ছে। যেই আমি বল প্রয়োগ করা ছেড়ে দিচ্ছি, অমনি সেই বস্তুটি নিজের আকার বা আয়তনে ফিরে আসছে। এই ধর্মকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। বস্তুর বা পদার্থের যখন পরিবর্তন করা হচ্ছে আকার বা আয়তনের, এই পরিবর্তন যখন একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, তাহলে প্রযুক্ত বল অপসারিত করলে বস্তুটি পূর্বের আকার বা আকৃতিতে ফিরে আসে। এই পূর্বের আকার বা আকৃতিতে ফিরে আসার ঘটনা কিন্তু সবসময় নাও ঘটতে পারে, সেটা আমরা পরে পড়ব। সুতরাং এই নির্দিষ্ট সীমা কথাটা একটু খেয়াল রাখবে, যে পরিবর্তনের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তবেই প্রযুক্ত বল অপসারিত করলে সে আবার নিজের পূর্বের অবস্থায় ফিরে আসতে পারছে। সেই নির্দিষ্ট সীমা কিন্তু বিভিন্ন বস্তু বা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হবে। আরেকটি জিনিস, যে কঠিন, তরল এবং গ্যাসীয় সব পদার্থের মধ্যেই কম বেশি এই স্থিতিস্থাপকতা দেখা দেয়। স্থিতিস্থাপকতার আরও কয়েকটি বৈশিষ্ট্য, স্থিতিস্থাপকতার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে এবার আমরা আলোচনা করব।
সে প্রথমটি হচ্ছে যদি কোনো ধাতুর সাথে অপদ্রব্য মিশিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই ধাতুটির স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন করলেও ধাতুর স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। সেটা এক্ষেত্রে কীরকম? উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপকতা কমে যাবে, উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বাড়বে। ব্যতিক্রম একমাত্র ইনভার। ইনভারের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না। অর্থাৎ বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বলতে আমরা এমন একটি প্রবণতাকে বুঝছি যে প্রবণতার সাহায্যে বস্তু তার নিজের পরিবর্তনকে, সেটা আকার হোক, আকৃতি হোক, দৈর্ঘ্য হোক, যাই হোক না কেন, সেই পরিবর্তনকে বাধা দিচ্ছে। ওকে, স্থিতিস্থাপক ধর্মের ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন উপাদানকে মোটামুটি চারটে ভাগে, বিভিন্ন বস্তুকে মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি। একটি পূর্ণ দৃঢ় বস্তু, একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বা একে অনেক সময় পূর্ণ প্লাস্টিক বস্তুও বলা হয়, এই পূর্ণ অস্থিতিস্থাপক বা আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবার এগুলোর ডেফিনেশন আমাকে জানতে হবে, সংজ্ঞা জানতে হবে। প্রথমে আমরা জেনে নিই পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে। পূর্ণ দৃঢ় বস্তু সেই ধরনেরই বস্তু যার ওপর আমি যে কোনো পরিমাণের বাহ্যিক বল প্রয়োগ করি না কেন তার বিভিন্ন অংশের মধ্যে কোনো আপেক্ষিক সরণ ঘটানো যায় না। অর্থাৎ তার কোনো রকম পরিবর্তন করা সম্ভব নয়। যতই বাইরে থেকে বল প্রয়োগ করা হোক না কেন সেই বস্তু বা সেই উপাদানের কখনোই কোনো রকম আকার বা আকৃতির পরিবর্তন করা পসিবল নয়। কিন্তু এটাও বিষয় যে বাস্তবে কোনো বস্তুই কিন্তু পূর্ণদৃঢ় নয়। হিরে বা কাঁচকে অনেকটা কাছাকাছি পূর্ণ দৃঢ় বস্তুর কাছাকাছি বস্তু বলে ধরে নেওয়া হয়, কিন্তু পুরোপুরি পূর্ণ দৃঢ় বস্তু কোনো অস্তিত্ব নেই বাস্তবে। নেক্সট আমরা চলে আসবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। একটু ডেফিনেশনটা দেখে নিই। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলে বস্তুটি যদি অবিকল তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় সেই বস্তুকেই আমি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করলে বস্তু তো বিকৃত হবেই, বস্তুর আকার আকৃতির পরিবর্তন হলো, কিন্তু যে সময় আমি বলকে অপসারিত করলাম ঠিক সেই সময় বস্তুটি আবার তার নিজের আকার বা আকৃতি ফিরে পেল। তাহলে সেই রকম বস্তুকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে প্রত্যেকটি উপাদান বা প্রত্যেকটি বস্তুই কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করলে তবেই সেই বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে। যদি সেই বলের বেশি পরিমাণ বল বাইরে থেকে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু সে তার নিজস্ব আকার বা আয়তন পুরোপুরি ফেরত নাও পেতে পারে। তো সেই অবস্থায় আমি সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে পারবো না। সুতরাং এই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর একটি নির্দিষ্ট সীমা আছে। এই সীমাটি প্রত্যেক পদার্থের ক্ষেত্রে এক এক রকম, কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম। এই নির্দিষ্ট সীমাটার একটি বিশেষ নাম আছে, সেটি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রযুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে বল অপসারণ করার পর সে আবার নিজের আকার বা আকৃতি ফিরে পাবে। সেই মুহূর্ত পর্যন্ত সেই বস্তুটিকে আমি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। এবার আমরা দেখব যে অস্থিতিস্থাপক বস্তু বা প্লাস্টিক বস্তু, পূর্ণ প্লাস্টিক বস্তু কাকে বলবো। আচ্ছা, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু ধরে নিচ্ছে বিকৃত হলো, অর্থাৎ তার আকার বা আকৃতির পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পর আমি বলটাকে সরিয়ে নিলাম, অর্থাৎ এই ছবিটা একটু দেখো, এটা হচ্ছে বস্তুর অরিজিনাল আকার বা আকৃতি। এবার আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগে বস্তুর আকার বা আকৃতি এইরকম পরিবর্তন হলো, অর্থাৎ ধরে নিচ্ছি দৈর্ঘ্যে বেড়ে গেল। এবার আমি বল সরিয়ে নিলাম। নিয়ম অনুযায়ী যতক্ষণ বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক থাকবে নিয়ম অনুযায়ী বল সরিয়ে নিলে সে আবার তার আগের অবস্থানে ফিরে যাবে। কিন্তু অস্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে বিষয়টি হলো বলটা যেই অপসারণ করলাম সেই মুহূর্তে কিন্তু সে আর নিজস্ব পূর্বের আকার বা আকৃতিতে ফিরে গেল না।
যে অবস্থায় ছিল বল প্রয়োগের সময় সেই অবস্থাতেই রয়ে গেল। এই ধরনের বস্তুকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু। এরপরে এবার দেখে নেব আমরা আংশিক স্থিতিস্থাপক বস্তু কাকে বলে। অর্থাৎ একটা এই ছবিটা দেখো, বাহ্যিক বল প্রয়োগ করা হলো, বাহ্যিক বল প্রয়োগ করার পর এটি হচ্ছে বস্তুর বা উপাদানের নিজস্ব আকার বা আকৃতি। এটা থেকে বাইরে থেকে বল প্রয়োগ করছি, সেটি নিজের আকার বা আকৃতির পরিবর্তন করলো। ওকে, এবার বাইরে বল অপসারণ করলাম, অর্থাৎ বল সরিয়ে দিলাম। সেক্ষেত্রে এ পুরোপুরি নিজের আকৃতিতে ফিরে গেল না, আবার বল প্রয়োগের সময় যে আকার বা আকৃতি ধারণ করেছিল সেটাতেও রইল না, কিছুটা বিকৃতি বা কিছুটা আকার বা আকৃতির পরিবর্তন এর মধ্যে থেকে গেল। তাহলে সেক্ষেত্রে এই ধরনের বস্তুকে বলা হবে আংশিক স্থিতিস্থাপক বস্তু। মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, যখন একটু আগে আমরা বললাম স্থিতিস্থাপক সীমা, ঠিক স্থিতিস্থাপক সীমাটা অতিক্রম করলে সব বস্তুর মধ্যেই এই ধরনের ধর্মটি দেখা যায়, তখন তারা প্রত্যেকে কিন্তু আংশিক স্থিতিস্থাপক বস্তু হয়ে যায়। যতক্ষণ স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে ততক্ষণ তারা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু থাকে। যেই মুহূর্তে তারা স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে, অর্থাৎ তার থেকে বেশি বল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আংশিক স্থিতিস্থাপক বস্তুর মতো প্রত্যেক বস্তুই আচরণ করে। এবার আমাদের স্থিতিস্থাপক ধর্মকে যদি আমি ব্যাখ্যা করতে যাই কোনো পদার্থে, তাহলে দুটি রাশি আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতেই হবে। সেটার একটি হচ্ছে বিকৃতি আর একটি হচ্ছে পীড়ন। প্রথমে আমরা পড়ে নেব বিকৃতি কাকে বলে। এতক্ষণ যে আমি বলে আসছি যে বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ একে অপরের থেকে সরে যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক সরণ ঘটছে, অর্থাৎ বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটছে। এই যে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন, এটিকেই বলা হচ্ছে, সেটা দৈর্ঘ্যের হতে পারে, ক্ষেত্রফলের হতে পারে, আয়তনের হতে পারে বা আকারের হতে পারে। এই যত রকম পরিবর্তন হচ্ছে বস্তুটির মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করার প্রভাবে, সেই পরিবর্তনকেই বলা হচ্ছে বিকৃতি। অর্থাৎ বিকৃতি কাকে বলবো, যদি পরিমাপগতভাবে আমি সংজ্ঞা দিতে চাই বিকৃতির, তাহলে বলা হবে প্রতি একক মাত্রায় যে মাত্রাগত পরিবর্তন হয়। ওকে, বিকৃতি সাধারণত তিন ধরনের হয়। যদি অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ যখন আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করছি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে বিকৃতিকে আমরা কিভাবে পরিমাপ করব? দৈর্ঘ্য বৃদ্ধি যতটা হলো ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ পূর্বে যে দৈর্ঘ্য ছিল। ধরে নিচ্ছি কোনো একটি তার, ধরে নিচ্ছি কোনো একটি তামার তারের পূর্বে দৈর্ঘ্য ছিল 1 মিটার। এবার কোনো রকমভাবে তাকে বাহ্যিক বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য এখন হয়ে গেছে 1.1 মিটার। অর্থাৎ এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? 0.1 মিটার। সুতরাং বিকৃতির অনুদৈর্ঘ্য বিকৃতির পরিমাণ হবে 0.1 ডিভাইডেড বাই 1। এইভাবে আমরা বিকৃতির পরিমাপ করব। যদি আয়তন বিকৃতি পরিমাপ করতে চাই, তাহলে হবে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আর একটি বিকৃতি আছে ক্রিম্পটন বিকৃতি, তবে এইটি তোমাদের সিলেবাসে নেই, যদিও আয়তন বিকৃতিও খুব একটা তোমাদের সিলেবাসে নেই। শুধু এই বিকৃতির ধরনগুলো তোমরা একটু জেনে রাখো, বিকৃতি অনেক ধরনের হচ্ছে। আর একটা জিনিস বলে রাখা দরকার, বিকৃতি মাত্রাহীন রাশি, যেহেতু দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দুটোই মিটার একক বা সেন্টিমিটার, এখানে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, এই দুটো একই ধরনের রাশির অনুপাত বলে বিকৃতিকে মাত্রাহীন রাশি বলে গণ্য করা হয়। এবারে আমরা নেক্সট রাশিটায় আসছি, পীড়ন। আচ্ছা, পীড়নের বিষয়টি একটু বুঝতে হবে। আমি ধরে নিচ্ছি কোনো বস্তুর ওপর প্রথমে বাহ্যিক বল প্রয়োগ করা হলো, তারপরে তার বিকৃতি ঘটলো। এবার সেই বিকৃতিটা যাতে না ঘটে, সেই পরিবর্তনটি যাতে না ঘটে, সেজন্য বাহ্যিক বলের বিপরীত দিকে বস্তুর ভেতরে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হলো, সেই বলটিকে বলা হচ্ছে পীড়ন। অর্থাৎ আমি যদি এখানে একটি চিত্রের সাহায্যে দেখাই, একটু ছবিটার দিকে লক্ষ্য করো। ধরে নিচ্ছি এটা একটি বস্তু,
সেই বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করার জন্য এইরকম বাইরের দিকে বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, তার ফলে বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন হয়েছে। এবার বস্তুটির নিজস্ব ধর্মানুসারে স্থিতিস্থাপকতা ধর্ম অনুসারে স্থিতিস্থাপক ধর্মের জন্য তার ভেতরে এই বাহ্যিক বলের বিপরীত দিকে একটি প্রতিক্রিয়া বল কাজ করবে। এই প্রতিক্রিয়া বলের দিকগুলো দেখো, যেটা চেষ্টা করবে যে এই যে আকৃতির পরিবর্তনটি হয়েছে বস্তু বা উপাদানের, সেটি যাতে না হয়, সেটি যাতে আবার আগের অবস্থানে ফিরে আসে। এই যে প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলকেই বলা হচ্ছে পীড়ন। পীড়নের পরিমাপ কি করে করব? প্রযুক্ত বল ডিভাইডেড বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে বস্তুর ওপর যে বল প্রযুক্ত হচ্ছে। এখন এই পরিমাপগত সংজ্ঞাটি দেখে তোমাদের মনে হতেই পারে যে প্রযুক্ত বল অর্থাৎ বাহ্যিক বল দিয়ে আমি কেন পীড়নকে পরিমাপ করছি। পীড়ন মানে কিন্তু বাহ্যিক বলটি নয়, পীড়ন মানে তার বিপরীতে প্রতিক্রিয়া বলটি। কিন্তু যেহেতু এখানে ডিরেক্টলি এই প্রতিক্রিয়া বলটি পরিমাপ করার কোনো সুযোগ আমাদের নেই, একমাত্র এই বাহ্যিক বলটিরই পরিমাপ আমরা সহজে করে নিতে পারি। এবং যেহেতু বলা হচ্ছে যে এই বাহ্যিক বলের সমান এবং বিপরীতমুখী একটি বল হচ্ছে পীড়ন, অর্থাৎ মান নির্ণয় করতে গেলে আমরা এই বাহ্যিক বল দিয়েই পীড়নের পরিমাপ করি। অর্থাৎ পীড়ন সমান সমান প্রযুক্ত বল ডিভাইডেড বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে কিন্তু এটা নয় যে পীড়ন মানে এই বাহ্যিক বলটি। এই বাহ্যিক বলের মান দিয়ে পীড়নকে শুধুমাত্র পরিমাপ করা হচ্ছে। কিন্তু পীড়ন কাকে বলে এটা বলতে গেলে আমাকে অতি অবশ্যই বাহ্যিক বলের বিপরীত দিকে ক্রিয়াশীল একটি প্রতিক্রিয়া বল বলে উল্লেখ করতে হবে। পীড়নের একক দেখো, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। আর মাত্রা যেহেতু বল বাই ক্ষেত্রফল, সেক্ষেত্রে দেখো বলের মাত্রা লিখেছি, তারপরে ক্ষেত্রফলের মাত্রা লিখেছি, এবং তারপর আমরা এর ফাইনাল মাত্রা পেয়েছি m l⁻⁻1 l ইনভার্স আর t⁻⁻2। এটি হয়ে গেল পীড়নের মাত্রা। এবার এখানে আরেকটি প্রশ্ন প্রায় আসে যে পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি পদার্থের মৌলিক ধর্ম? মৌলিক ধর্ম মানে নিজস্ব ধর্ম। সেক্ষেত্রে নিজস্ব ধর্ম এক্সপ্লেন করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এই পীড়ন বা বিকৃতির মধ্যে কোনটি আগে ঘটছে, কোনটির পরিমাপ আমরা আগে করতে পারছি। সেক্ষেত্রে একটু ভিজুয়ালাইজ করো তোমরা যে যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় তাহলে ফার্স্ট কাকে প্রয়োগ করা হচ্ছে? বাহ্যিক বল। তার জন্য কি তৈরি হচ্ছে? বিকৃতি। এবং বিকৃতিটা যাতে না হয়, অর্থাৎ সে পূর্বের আকার বা আকৃতিতে ফিরে যায়, তার জন্য কে তৈরি হচ্ছে? পীড়ন। অর্থাৎ বাহ্যিক বলটাকে বাদ দিয়ে দাও, বাহ্যিক বলটা তো বাইরের একটি বল, এটিকে পদার্থের কোনো ধর্ম হিসেবে ধরা যাবে না। তাহলে এই পীড়ন আর বিকৃতির মধ্যে কে আগে উদ্ভূত হচ্ছে? বিকৃতি। কে আগে তৈরি হচ্ছে? বিকৃতি। তাহলে সেক্ষেত্রে বিকৃতিকে পদার্থের মৌলিক ধর্ম বলে ধরে নেওয়া হয়, কারণ বিকৃতির ফলেই পীড়ন উৎপন্ন হয়, পীড়নের ফলে কিন্তু বিকৃতি উৎপন্ন হয় না। তাই বিকৃতি কারণ, পীড়ন হলো তার ফল। এই পীড়ন এবং বিকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে হুকের সূত্র আমরা পড়ব। মূল সূত্রটি উপস্থাপনা করেন রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী, আর সেটিকে সূত্ররূপে প্রতিষ্ঠা করেন ইয়াং বলে একজন বিজ্ঞানী। তো সূত্রটি কি আমরা একটু দেখে নেব। স্থিতিস্থাপক সীমা, দেখো আগে আমরা উল্লেখ করেছি স্থিতিস্থাপক সীমা কি, অর্থাৎ যে সীমার মধ্যে বস্তুর স্থিতিস্থাপক ধর্মটি থাকছে। স্থিতিস্থাপক ধর্ম মানে কি? স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে বল প্রয়োগ করছি, বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে, বল তুলে নিচ্ছি, বস্তু আবার নিজের আকার বা আকৃতিতে ফিরে আসছে। তো এই যে সীমাটি, এই সীমাটিকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। সুতরাং পীড়ন
আর বিকৃতির অনুপাতকে আমরা একটি ধ্রুবক দিয়ে এক্সপ্রেস করতে পারছি, এবং এই ধ্রুবকটিকে বলা হয় বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা এখানে বললাম বটে, কিন্তু এই স্থিতিস্থাপক গুণাঙ্ক অনেক প্রকারের হয়, সেটা আমরা পরে পড়ব। এখন শুধু তোমরা জানো যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে, কিন্তু কিসের শর্ত কি? বস্তুকে বা সেই বস্তুকে বা উপাদানকে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। এটিকে যদি আমি গ্রাফিক্যালি দেখতে চাই তাহলে একটা গ্রাফের সাহায্যেও প্রকাশ করতে পারি। একটু গ্রাফটাতে মন দাও। আমি একটা 2 ডাইমেনশনাল গ্রাফ এঁকেছি। এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে আমি বিকৃতিকে প্রকাশ করেছি এবং ওয়াই অ্যাক্সিসে পীড়নকে। তাহলে সেক্ষেত্রে হুকের সূত্র অনুযায়ী পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হলে এই সরল রেখাটি আমরা পাবো, অর্থাৎ যতটা বিকৃতি বাড়বে ঠিক ততটাই পীড়ন বৃদ্ধি পাবে। সমানুপাতিকের অর্থ এই তো, বিকৃতি ঠিক যতটা বাড়বে পীড়ন ঠিক সেই অনুপাতে বাড়বে। এবং এই ও এবং এ অবধি এই সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ এই সীমাটার মধ্যেই এই পীড়ন আর বিকৃতির এই সম্পর্কটি থাকবে। এই সীমাটি পেরিয়ে গেলে কিন্তু পীড়ন আর বিকৃতির এই সমানুপাতিক আর সম্পর্কটি থাকবে না, হুকের সূত্রটি প্রযোজ্য হবে না। যদিও এটা নিয়ে আমরা এখানে বিশেষ আলোচনা করব না, আমরা এই সরল রেখাটুকু নিয়েই আলোচনা করব। ভালো করে দেখো যে যে মুহূর্তে বিকৃতি শূন্য হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু পীড়নও শূন্য হয়ে যাবে, অর্থাৎ বিকৃতি যতক্ষণ বাড়ছে পীড়ন ততক্ষণ বাড়ছে। বিকৃতি যদি আস্তে আস্তে নিচে নেমে শূন্য হয়ে যায় সেক্ষেত্রে পীড়নও কিন্তু শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই সূত্রটিকে আমরা বলতে পারি হুকের সূত্র। এই হুকের সূত্র থেকে আমরা বিভিন্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক পাচ্ছি, সেটা তো আমরা বললাম। পীড়ন বাই বিকৃতি অনুপাতটাকে আমি স্থিতিস্থাপক গুণাঙ্ক হিসেবে এক্সপ্রেস করতে পারি। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।